আসসালামু আলাইকুম। আমাদের আগের ক্লাসটা ছিল যে কোষ কিভাবে ইলেকট্রন হারায়। আজকে আমরা আলোচনা করব যে আমাদের শরীরে কোষ কিভাবে ইলেকট্রন সংরক্ষণ ও ব্যবহার করে। আমাদের শরীরের কোষ ইলেকট্রন জমা রাখে, এমনকি ব্যাটারির মতো জমা করে রাখে, এমনকি ব্যাটারির মতো স্টোরেজ করে রাখতে পারে না। বরং কোষ রাসায়নিক অণু এবং ইলেকট্রন ধারণ করে এবং প্রয়োজনে সেগুলো রিডক্স রিঅ্যাকশনের মাধ্যমে আদান প্রদান করে। অর্থাৎ কোষে ইলেকট্রন সংরক্ষণ হয় মূলত মলিকুলের শক্তিরূপে। রিডক্স সিস্টেমটা কি? রিডক্স সিস্টেমটা হচ্ছে যে কোষের ভেতরে দুটো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, একটা হলো অক্সিডেশন আর একটা রিডাকশন। অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন হারানো, আর রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। এই দুই প্রক্রিয়া মিলে তৈরি হয় রিডক্স রিঅ্যাকশন। যখন একটি মলিকুল ইলেকট্রন গ্রহণ করে তখন সেই ইলেকট্রন অস্থায়ীভাবে ধরে রাখে। এভাবে কোষ ইলেকট্রন সংরক্ষণ করে। কোষে বিশেষ কিছু অণু আছে যাদের কাজই হলো ইলেকট্রন বহন করা, যেমন NAD+, NADH, NAD+ নিকোটিনামাইড অ্যাডোনাইড ডাইনিউক্লিওটাইড একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রন ক্যারিয়ার। এটাতে কি হয়, এখানে হচ্ছে NAD+ প্লাসের সাথে হচ্ছে NAD+ প্লাস দুটো ইলেকট্রন প্লাস একটা হাইড্রোজেন অণু মিলে NADH গঠন করে। এখানে NAD+ ইলেকট্রন গ্রহণ করে NADH হয়েছে, অর্থাৎ NADH হলো ইলেকট্রন রিচ মলিকুল। প্রথমত হচ্ছে কোষে NAD+ থাকে। এখানে হচ্ছে এই NAD+টা দুইটা ইলেকট্রন গ্রহণ করে এবং একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। দুটো ইলেকট্রন এবং একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করার পরে এটা হচ্ছে NADH এ রূপান্তরিত হয়। আর NADH হচ্ছে একটা ইলেকট্রন রিচ মলিকুল। একই সাথে হচ্ছে FADH থেকে হচ্ছে FADH2 হয়। FAD কি? FAD হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। এখানেও একইভাবে FADর সাথে হচ্ছে দুটো ইলেকট্রন আর দুটো হচ্ছে হাইড্রোজেন মলিকুল অ্যাড হওয়ার পরে FADH2 তে রূপান্তরিত হয়। এটাও একটা ইলেকট্রন স্টোর করতে পারে। মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রনের ব্যবহার হয়। এখানে কোষের শক্তি উৎপাদন আমরা জানি সাধারণত মাইটোকন্ড্রিয়া হয়। এখানে NADH আর FADH2 তাদের ইলেকট্রন ছেড়ে দেয়। এর ফলে কি হয়, NADH থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে প্রোটিন গ্রেডিয়েন্ট হয়, ATP সিনথেসিস হয়। এই ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কোষ ATP তৈরি করে বা এনার্জি তৈরি করে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে একটি সিরিজ প্রোটিন থাকে যাদেরকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ধাপগুলো সাধারণত কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 চার ভাগে বিভক্ত। ইলেকট্রন এক প্রোটিন থেকে আরেকটিতে যায়। শেষ পর্যায়ে যে অক্সিজেনের সাথে ইলেকট্রন প্লাস হচ্ছে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে পানিতে রূপান্তরিত হয়। আর পানি অর্থাৎ অক্সিজেন হলো শেষ ধাপের ইলেকট্রন অ্যাকসেপ্টর। প্রোটন গ্রেডিয়েন্ট ও বায়োইলেকট্রিসিটি। ইলেকট্রনের প্রবাহের সময় মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের দুই পাশে প্রোটন গ্রেডিয়েন্ট ও বায়োইলেকট্রিসিটি। ইলেকট্রন প্রবাহের সময় মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের দুই পাশে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়। এই গ্রেডিয়েন্ট তৈরি করে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ইলেকট্রোকেমিক্যাল এনার্জির মাধ্যমে। এটাকে বলা হয় কি? প্রোটন মোটিভ ফোর্স। এই শক্তি ব্যবহার করে এনজাইম ATP সিনথেসিস করে। কোষে ইলেকট্রন স্টোরেজের আরও কিছু উপায় আছে, যে সেগুলো হচ্ছে গ্লুকোজ আর ফ্যাট মলিকুলসের মাধ্যমে। খাবার থেকে পাওয়া যায় কি? সাধারণত আমরা জানি গ্লুকোজ পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এগুলো কার্বন বন্ডে হাই এনার্জি ইলেকট্রন থাকে। মেটাবলিজমের মাধ্যমে এগুলোকে NADH এ রূপান্তরিত হয়। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট মলিকুল ইলেকট্রন ডোনেট করে এবং ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করে। উদাহরণস্বরূপ বলা যায় যে গ্লুথানয়েড, ভিটামিন সি, ভিটামিন ই এগুলো ইলেকট্রন ডোনার মলিকুলস। কোষের রিডক্স ব্যালেন্স হয় সাধারণত যদি ইলেকট্রন বেশি জমা যায় তখন হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস হতে পারে। যদি ইলেকট্রন কম থাকে তখন এনার্জি প্রোডাকশন কমে যায়, তখন কোষ সবসময় একটি ডাইনামিক ব্যালেন্স বজায় রাখে।
কোষের ভেতরে আয়ন মুভমেন্ট হয়, ইলেকট্রন ট্রান্সফার হয় মেমব্রেন পটেনশিয়ালের মাধ্যমে, সব মিলিয়ে তৈরি হয় একটি বায়োইলেকট্রিক্যাল সিস্টেম। আমরা আগেই জানি যে আমাদের কোষে নিউরনের মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -70 মাইক্রো 70 মিলিভোল্ট। এই বৈদ্যুতিক সম্ভাবনা কোষের কাজ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের শরীরে যে ইলেকট্রন সংরক্ষণের প্রধান উপায় হচ্ছে যে খাবারের মাধ্যমে থেকে, যে আমরা যে খাবারগুলো খাই, খাবার থেকে হচ্ছে ভেঙে ইলেকট্রনগুলো আলাদা হয়। ইলেকট্রনগুলো আলাদা হওয়ার পরে হচ্ছে NADS থেকে NADS FADH2 ও থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়ে ATP সিনথেসিস বা এনার্জি তৈরি করে। পরবর্তীতে কি কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন কিভাবে আমাদের শরীরের ক্যাপাসিটি হিসাবে কাজ করে। মানব শরীরের প্রতিটি কোষে একটা সেল মেমব্রেন আছে। এই মেমব্রেন শুধু কোষকে ঘিরে রাখে না, এটি একটি ইলেকট্রিক্যাল স্ট্রাকচার হিসেবেও কাজ করে। বায়োফিজিক্সের অনুযায়ী কোষ ঝিল্লি এর অনেকটা হচ্ছে ক্যাপাসিটার বা ধারক, ক্যাপাসিটারের মতো কাজ করে, ক্যাপাসিটার বা ধারকের মতো কাজ করে। ক্যাপাসিটার জিনিসটা কি? ক্যাপাসিটার জিনিসটা হলো হচ্ছে এমন একটি ইলেকট্রিক উপাদান যা বৈদ্যুতিক চার্জ সংরক্ষণ করে। দুটা কন্ডাক্টিভ প্লেট থাকবে, মাঝখানে থাকবে ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এই কোষ ঝিল্লিতে সাধারণত কি থাকে? আমরা জানি ফসফোলিপিড থাকে। এই ফসফোলিপিডে হচ্ছে দুই ধরনের কণা দ্বারা হচ্ছে ডিফারেন্সিয়েট থাকে। মাঝখানে পানিটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করে। সেল মেমব্রেনের গঠন সম্পর্কে আমরা জানি যে এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি। মেমব্রেন প্রোটিন থাকে এবং আয়ন চ্যানেল থাকে। ফসফোলিপিডের মলিকুলের দুটো অংশ থাকে, যে হাইড্রোফিলিক হেড আর একটা থাকে হচ্ছে হাইড্রোফোবিক ট্রেইল, যেটা পানি এরিয়ায়। আর হাইড্রোফিলিক হেড যেটা, এটাতে হচ্ছে পানি প্রিয়, আর হচ্ছে হাইড্রোফোবিক ট্রেইল যেটা, এটা হচ্ছে পানি এরিয়া চলে। এগুলো মিলে তৈরি করে লিপিড বাইলেয়ার। ক্যাপাসিটরের সাথে সেল মেমব্রেনের মিল। সেল মেমব্রেনকে ক্যাপাসিটরের সাথে তুলনা করা যায়। ক্যাপাসিটরের স্ট্রাকচার যেমন দুটো থাকে, যে দুটি কন্ডাক্টিভ এন্ড প্লেট থাকে এবং মাঝখানে ইনসুলেটর থাকে। সেল মেমব্রেনের স্ট্রাকচারে প্লেট 1 হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, যেটা সাইটোপ্লাজম, ইনসুলেটর হিসেবে লিপিড বাইলেয়ার, এবং প্লেট 2 হিসেবে এক্সট্রাসেলুলার ফ্লুইড কাজ করে। অর্থাৎ সাইটোপ্লাজম, আয়ন প্লাস লিপিড বাইলেয়ার প্লাস এক্সট্রাসেলুলার ফ্লুইড, এই তিনটা মিলেই হচ্ছে সেল মেমব্রেন চার্জ জমা রাখতে পারে। ভেতরে ও বাইরে আয়ন ডিস্ট্রিবিউশনটা আমরা আগেই পড়ছি। আয়ন ডিস্ট্রিবিউশনটা কি? আয়ন ডিস্ট্রিবিউশনে পটাশিয়াম, কোষের ভেতরে পটাশিয়াম থাকে এবং নেগেটিভ প্রোটিনস থাকে। আর কোষের বাইরে থাকে হচ্ছে সোডিয়াম বেশি থাকে এবং ক্লোরিন আয়ন বেশি থাকে। এই অসম বন্টনের কারণে মেমব্রেনের দুই পাশে তখন হচ্ছে চার্জ সেপারেশন হয়। চার্জ সেপারেশনের কাছ থেকে ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়। ক্যাপাসিট্যান্স কিভাবে তৈরি হয়? ক্যাপাসিট্যান্স তৈরির জন্য সারফেস এরিয়া, ডিস্টেন্স বিটুইন প্লেটস এবং ডাই ইলেকট্রিক প্রপার্টি থাকে। সেল মেমব্রেনে সারফেস এরিয়া থেকে যত সারফেস এরিয়া থেকে সেল সারফেস, যেটা এটা ডিস্টেন্স নির্ভর করে হচ্ছে লিপিড বাইলেয়ার থিকনেস। ডিস্টেন্স হচ্ছে লিপিড বাইলেয়ার থিকনেস, ডাইইলেকট্রিক হচ্ছে কি লিপিড ম্যাটেরিয়াল। এর ফলে মেমব্রেনের টিনি বায়োলজিক্যাল ক্যাপাসিটর হয়ে যায়। মেমব্রেন প্রতিটা সেলের মেমব্রেন ক্যাপাসিটেন্স থাকে হচ্ছে প্রায় 1 মাইক্রো ভোল্ট বা সেন্টিমিটার পার স্কোয়ার সমান। আমাদের শরীরের সেলগুলো যে এই যে ক্যাপাসিটর হিসেবে যে কাজ করে, এই সেল মেমব্রেনের ক্যাপাসিটর হিসেবে কাজ করার ফলে আমাদের নার্ভ সিগন্যালিং, মাসল কন্ট্রাকশন এবং কার্ডিয়াক রিদম সাথে সেলুলার কমিউনিকেশনটা পুরোপুরি বজায় রাখতে পারে। অর্থাৎ পুরো শরীরের বায়ু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং এই মেমব্রেন ক্যাপাসিটেন্সের উপরই নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি যে সেল মেমব্রেনের ক্যাপাসিটরের মতো কাজ করে কারণ সেল মেমব্রেনের লিপিড বাইলেয়ারের একটা ইনসুলেটর, ইন্টারসেলুলার এবং এক্সট্রাসেলুলার ফ্লুইড, কন্ডাক্টিভ প্লেট থাকে, আয়ন ডিস্ট্রিবিউশন তৈরি করে চার্জ সেপারেশনের মাধ্যমে, এবং মেমব্রেন পটাশিয়াম হলো স্টোরড ইলেকট্রিক্যাল এনার্জি। অর্থাৎ সেল মেমব্রেন বায়োলজিক্যাল ক্যাপাসিটরের সমমান, যা শরীরে বায়োইলেকট্রিক্যাল সিগন্যালের ভিত্তি তৈরি করে। আমরা জানি সাধারণত আমাদের শরীরের
নার্ভ কন্ডাকশনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা প্রতিস্থাপিত হয়। এছাড়াও হচ্ছে আরেকটা ধারণা আছে যে যোগাযোগ ব্যবস্থা প্রতিস্থাপনের জন্য, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যুর বা যোজক কলার মাধ্যমে। সেটা আমরা হচ্ছে মেডিকেলি ভাষায় ফাসা বলি। এই ফাসার মাধ্যমে হচ্ছে এক ধরনের ম্যাট্রিক্স তৈরি হয় যোজক কলার দিয়ে, যেটাতে কি এই ধরনের টিস্যু, এই কানেকটিভ টিস্যুতে কোলাজেন, স্ট্রাকচারাল ওয়াটার এবং ইলেকট্রোলাইট মিলে এক ধরনের সেল মেমব্রেনের যেমন হচ্ছে ক্যাপাসিটর হিসেবে কাজ করে, একই রকম এই ফাসাতে যে সেল মেমব্রেনগুলো থাকে সেগুলোও হচ্ছে একটু সেগুলোতেও যে টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলো হচ্ছে কোলাজেন, স্ট্রাকচারাল ওয়াটার এবং ইলেকট্রোলাইট মিলা ইলেকট্রন মুভমেন্ট বা ইলেকট্রিক্যাল সিগন্যাল ছড়াতে পারে। এর ফলে আমাদের শরীরের নেটওয়ার্কের বিভিন্ন অংশে ভোল্টেজ ব্যালেন্স বজায় রাখতে সহায়তা করে।